আছি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। 65তম ক্লাসে আপনাদের পুনরায় স্বাগতম। আমরা দ্বিতীয় সেশনে যাচ্ছি। রাজু বলেন, এই যে এই এই পুরোটা পড়েন, জোরে পড়বেন। আচ্ছা। রহিমকে হাতে নাতে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাধারণ মানুষ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে, কিন্তু 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ না করে তদন্তকারী কর্মকর্তা কোনো কারণও ট্রাইব্যুনালকে দেখাতে ব্যর্থ হন। উল্লেখিত ঘটনার আলোকে তদন্ত শেষ করার সময়সীমা কি ছিল? তদন্তকারী কর্মকর্তা এই ব্যর্থতার আইনি পরিণতি কি হতে পারে? ট্রাইব্যুনাল এক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারেন? জিল্লু ভাই পড়েন এটা। একটি নির্যাতন মামলায় অভিযুক্তকে হাতে নাতে ধরা হয়নি। প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তার উচিত ছিল 30 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করা, কিন্তু মামলায় ডিএনএ রিপোর্ট অত্যাবশ্যক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। প্রশ্ন 1, তদন্ত সময়সীমা কিভাবে বাড়ানো যায়? কারা এই সময়সীমা বৃদ্ধির অনুমোদন করবে? ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ বিধান কি? তালিম বলেন এই প্রশ্ন। স্যার, সবারটা মনে রাখেন, সবার ঘটনা। তালিম বলেন। একটি মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করা হয়, ট্রাইব্যুনাল পূর্ণ তদন্তের নির্দেশ দেয় এবং নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে। উল্লেখিত পরিস্থিতিতে নতুন তদন্তকারী কর্মকর্তা কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে? কেন ট্রাইব্যুনাল নতুন কর্মকর্তা নিয়োগ করতে পারেন? নাজারি ভূমিকা ব্যাখ্যা করুন। শাহরুল কোথায়? নারাজিত। আচ্ছা, শাহরুল না, মঞ্জুরুল বলেন। মঞ্জুরুল এটা বলেন। একটি মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল দেখতে পায় যে তদন্তকারী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা করেননি এবং একটি প্রকৃত আসামিকে সাক্ষী হিসাবে উল্লেখ করেছেন। প্রশ্ন: এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার আচরণ কোন ধরনের? ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের আইনি ক্ষমতা কি? 3, কর্মকর্তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? শাহরুল আসেন, পড়েন। ধারা ৯ এর অধীন একটি ধর্ষণ মামলা তদন্ত চলাকালীন পুলিশ সদর দপ্তর প্রশাসনিক আদেশে তদন্তকারী কর্মকর্তা বদলির নির্দেশ দেয়। ট্রাইব্যুনাল বিষয়টি জানতে পারে। প্রশ্ন: এ ধরনের বদলি কি আইনসঙ্গত? কেন আইনের এ ধরনের বদলি নিষিদ্ধ করেছে? ট্রাইব্যুনাল এই অবস্থায় কি করণীয় নির্দেশ দিতে পারে? শাহরুলকে অনেক ধন্যবাদ। দেখছেন, আপনারা কিন্তু প্রশ্ন বুঝেই এই যে প্রশ্নটা করলো শাহরুল, যে কেন এ আইনের বদলি নিষিদ্ধ আছে, তার মানে বোঝা যাচ্ছে এ আইনে যেরকম আমাদের বাসও দিছে, হ্যাঁ, আবার এ আইনও আমাদেরকে একটা অধিকারও দিছে। কিরকম? এটা কিন্তু সংশোধিত হয়েছে, এটা নতুন অ্যাড হয়েছে। যে যখন আমি যেমন তদন্ত করে আসছি বগুড়াতে, তো আমি নারী শিশু মামলা 2-3টা আমি ট্রান্সফার করে চলে আসছি। তো এই তখন যখন চলে আসছে তখন এই আইনটা পাস হয় নাই। তো কথা হচ্ছে, যদি পাস হয়ে বলা আছে যে তদন্তকারী কর্মকর্তাকে কখনোই নারী শিশু নির্যাতন দমনের যদি মামলা থাকে তাকে বদলি করা যাবে না, প্রশাসনিক বদলি করা যাবে না, এক কথায়। তাহলে এটা একটা জানার বিষয়। এটা একটা নতুন করছে, এটা আমাদের জন্য ভালো করছে। কিন্তু যদি ওই যে আগের যে প্রশ্ন বললাম, তদন্তকারী কর্মকর্তার ব্যর্থতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারপর হচ্ছে জিল্লু ভাই আবার করেন এটা। একটি নির্যাতন মামলায় অভিযুক্ত হাতে নাতে ধরা পড়ে এবং তদন্ত শুরু হয়, কিন্তু তদন্তের সময়সীমা পার হয়ে গেছে। তদন্তকারী কর্মকর্তা সময় বৃদ্ধির জন্য ট্রাইব্যুনালে বিলম্বের কারণ লিখিতভাবে দাখিল করেন। প্রশ্ন: তদন্তের সময়সীমা কতদিন? ট্রাইব্যুনাল কিভাবে বিষয়টি বিবেচনা করবে? সময় বৃদ্ধি কবে পর্যন্ত বৈধ হবে? রফিক রফিক ভাই আসেন, এটা বলেন। রফিক ভাই, শোনা যাচ্ছে? স্যার, ওই প্রশ্নগুলো তো আমি পাচ্ছি না স্যার, কোন জায়গায় আছে স্যার ওটা? এটা তো আপনি স্ক্রিনে তাকান, আপনার স্ক্রিনে ওদিকে তাকাতে হবে না। আপনারা যখন বই পাবেন তখন বইয়ে থাকবে, এইদিকে তাকান, স্ক্রিনে তাকান। বুঝে সারাদিনও পাবেন না ওখানে মরে গেলে। হ্যাঁ, এটা। কোথায়? ওইটা না স্যার, স্ক্রিপ্টটা। হ্যাঁ, এটা হ্যাঁ।
ওটা তো আমি পড়লাম। যেটা বোল্ড করলেন স্যার ওইটা। হ্যাঁ, বল করছে যেটা। একটা প্রশ্ন বাদ পড়ে গেছে স্যার, 7 নাম্বার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এটা থাক, বাদ থাক। হ্যাঁ, তারপরে 8 নাম্বারটা পড়েন। জি স্যার পড়তেছে। হ্যাঁ, একটি শিশু নির্যাতন মামলায় বলেন। বড় করতে হবে। বলেন। স্যার পড়তেছে। একটি শিশু নির্যাতন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল দেখতে পায় যে মামলার তদন্তকারী হিসাবে উল্লেখিত একজনকে সাক্ষী করা বাঞ্ছনীয়। প্রশ্ন হলো ট্রাইব্যুনালের কি ক্ষমতা আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো এই নির্দেশ আদালতের বিচার প্রক্রিয়ায় কিভাবে প্রভাব ফেলবে? 3 নম্বর হলো কেন আসামিকে সাক্ষী হিসাবে গণ্য করা যেতে পারে? 3টা নাজমুল প্রশ্ন। আসেন, নাজমুল আসেন, এটা পড়েন। নাজমুল হোসেন, এটা পড়েন। নাজমুল। রূপঙ্কর, রূপঙ্কর তো বাইরে আছেন। রূপঙ্কর বাইরে আছেন। কামরুল, রাজু বলেন আবার। রাজু বলেন। একজন তদন্তকারী কর্মকর্তা মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ না করে নির্দিষ্ট ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে দাখিল করেছেন। প্রশ্ন এক, এ ধরনের আচরণ কিভাবে চিহ্নিত করা হবে? প্রশ্ন দুই, ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নিতে পারেন? প্রশ্ন তিন, কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা কি? থ্যাংক ইউ। মোটামুটি আমরা এখানে 10টা প্রশ্ন ছিল আমার, একটা একটা প্রশ্ন ডাবল আছে, সমস্যা নেই। তা আমরা এখান থেকে যে আমরা আলোচনার যে বিষয় হলো এই ধারার 18 ধারা আমরা পড়বো। এবং এই 18 ধারাটা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি মূলত এটার যে মূল থিমটা হচ্ছে অপরাধের তদন্ত। অর্থাৎ আপনি যখন কোনো মামলা হাতে পাবেন, একটা মামলা, এটা শুধু নারী শিশু নির্যাতন দমন আইনে হতে হবে। অন্যান্য সব মামলা, মাদকের আলাদা, যৌতুক বা অন্যান্য জায়গায় থাকুক না কেন, স্পেসিফিক ভাবে যখন আপনি নারী শিশু দমন আইন তদন্ত করবেন, এই নারী নির্যাতনের কোনো মামলা হবে, তখন হচ্ছে এটা বলছে এই অপরাধের তদন্তের সময়সীমা কতদিন হবে। এবং সময়সীমা বলতে কি, তদন্তের সময়সীমা আপনি আসামি এফআইআর পাওয়ার সাথে সাথে আসামি হাতে নাতে যদি দিতে থাকে, দিত না হইলে এরকম কোনো কার্যক্রম এখানে মোটামুটি আমরা যদি খেয়াল করি, 8টি 9টি 10টি পয়েন্ট রয়েছে। 10টি পয়েন্ট থেকে 10টা প্রশ্ন করছি। এই 10টা পয়েন্ট থেকে 10টা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। মোটামুটি আপনারা যেটুকু দেখলাম, কিছু কিছু প্রশ্ন আপনাদের মাথায় একটু খটকাও আছে। তাই এই ধারাকে মনে রাখার জন্য আমাদের মূল পয়েন্ট সমূহ হতে হচ্ছে, প্রথম যে বিষয়টা হচ্ছে, একে যেটা বলছে, হাতে হাতে নাতে ধরা পড়লে, হাতে নাতে কি ধরা পড়বে? আসামি অ্যারেস্ট, অর্থাৎ আসামি গ্রেপ্তার। এখন আপনি ধরেন, অথবা পাবলিকে ধরে দেখ, অথবা বাদী ধরায় দিক। দেখা গেছে মামলাটি পাইলেন, আপনি হাতে নাতে ধরে সাথে সাথে নিয়ে এসে নিয়ে দিছে আপনাকে। আপনি যদি সাথে সাথে ধরতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনি সময় পাবেন একদম কম। কম সময় এখানে যেটা আমরা প্রথম দিকে আমরা পাবো, যে সময়টা প্রথম দিকে বলা রয়েছে এখানে, একটু ভালো করে দেখেন, পরে আমরা পর চলে আসতেছি। এই 10টা পয়েন্ট আপনারা যদি পারেন ছোট ছোট করে লিখে নেন, তাহলে আমার পড়ার সাথে আপনাদের মন থাকবে। এটা পরীক্ষা আসবে, এটাও রিটেনের প্রশ্ন, যে বিশেষ করে যারা সামেন্সারি পরীক্ষা দেন তাদের জন্য। আর এসআই থেকে পরীক্ষা যারা দেবেন, কনস্টেবল এসে তাদের প্রথম অংশ, তাদের হচ্ছে প্রথম অংশ ইম্পর্টেন্ট। তাহলে হাতে নাতে ধরা পড়লে, যদি সেটা অভিযুক্ত যদি হাতে নাতে ধরা পড়লে, পূর্ণ কার্য দিবসের ভিতরে কি করতে হবে? আদালতে কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিবেন। পূর্ণ কার্য দিবস, মনোযোগ দেন, যে বেশি সময় নাই। অনেকে কি করে এগুলো নিয়ে, ওই যে এখনো কথা আছে, আপনার কিভাবে রিপোর্ট দিবেন? আপনার নারী শিশু নির্যাতন রিপোর্ট দেওয়ার তো সময় ইয়ে আছে, আলামত আছে, তারপর হচ্ছে মেডিকেল রিপোর্ট আছে, এগুলো সময় আছে। আপনি এগুলো টাইমের ভিত্তিতে আপনি বারবার টাইম শেষ হলে আপনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যিনি থাকবেন, পুলিশ সুপার অথবা কোর্ট অথবা হচ্ছে আদালত, পরে হচ্ছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট কি করবেন? আপনি টাইম পেয়ার দিবেন। সময় বাড়ানোর জন্য টাইম পেয়ার দিয়ে দিয়ে আপনি মামলা কি করবেন? ডকেটে সংযুক্ত করবেন, করে করে আপনি তদন্ত কার্যক্রম শুরু বা শেষ করবেন। তাহলে প্রথম হচ্ছে হাতে নাতে ধরা পড়লে, এটা একটা পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হাতে নাতে দিতে আহ, না ধরা হলে। 3 নম্বর হচ্ছে সময়সীমা বাড়ানোর নিয়ম। প্রত্যেকটারই কথা হচ্ছে, যদি আপনি সময়সীমা বাড়ানোর জন্য আপনি কোর্টকে জানাবেন। কিভাবে জানাবেন? একটা প্রতিবেদন দিবেন। এবং বলছে যে প্রতিবেদন অনুলিপি কাকে কে জানাবেন? অবশ্যই কোর্টকে তো জানাবেন। কোর্টে তার অনুলিপি দিবেন না, কোর্টকে সরাসরি তার কাছে আবেদন করবেন। আর অবশ্যই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানাবেন, এসপি স্যারকে। আচ্ছা, সময়সীমা বাড়ানোর নিয়মটা কি?
বিশেষ শর্ত আছে, ডিএনএ পরীক্ষার প্রয়োজন হলে অবশ্যই এটা টাইম আপনি বেশি পাবেন, বিশেষ কারণ এটা কোর্টে যাওয়ার পর 2-3 মাস লেগে যায়, আসে না আপনার, ডিএনএ রিপোর্ট আসে না। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক সময় যে জিআরও কোর্টে প্রসিকিউশন শাখা এসপি স্যারদের সাথে বিভিন্ন জায়গায় কোর্টে অনেক সময় মিটিং টিটিং হয়। তো এগুলো আসলে মেডিকেল স্যার বা যারা যারা রিপোর্ট দেয় তাদের উপরে দুষ্টা বর্তা হয় বেশি, কারণ তারা দেয় না, কারণ সময় লাগে। কারণ সারা বাংলাদেশে মামলা হয়, মেডিকেল রিপোর্ট এটা করতে একটু সময় লাগে। তো সর্বোচ্চ চেষ্টা করা হয় তাদের সাথে যোগাযোগ করে রিপোর্ট গুলা নিয়ে আসা। আচ্ছা, এখানে হচ্ছে ডিএনএ যে শর্তটা আছে, যে ডিএনএ প্রয়োজন হলে অবশ্যই ন্যূনতম প্রয়োজনীয় সময় সময় পর্যন্ত বৃদ্ধি করা যাবে, এটা বলা রয়েছে। আর একটা নারাজি হলে, এখানে আরেকটা বিষয় আছে যে নারাজি, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে নারাজি দাখিল করলে এটা একটা নতুন ট্রাইব্যুনাল অবশ্য পরবর্তী দেখা গেছে আদালত যদি মনে করে যে একটা নির্দিষ্ট সময় শেষ করতে পারে না, পরে নতুন আয়োগ নিয়োগ করবে, এটা আদালতের এখতিয়ার, এটা আদালত দিতে পারে। কোনো নতুন আয়োগ, সেকেন্ড আয়োগ পারে, দ্বিতীয় আয়োগকে দিয়ে, তারা তো দিবে না, দ্বিতীয় তার দ্বারা যখন সম্ভব হয় না, যে সে আর পারতেছে না, তখন নতুন একজন অফিসার ইনচার্জকে বলে দিবে যে এটা আয়ু চেঞ্জ করা হোক। তখন আয়ু চেঞ্জ করে কি করবে, নতুন আয়ু তদন্ত করবে। তখন সেই ক্ষেত্রেও তদন্তের যেটা বলছে, নতুন কর্মকর্তা পূর্ণ কার্য দিবসের কথা বলছে, এগুলো আসতেছে আমরা। আর একটা বিষয় হচ্ছে যে সময়সীমা ভঙ্গ করলে তদন্ত কর্মীর দায় কি হবে, এই নিয়ে বলা রয়েছে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে সময়সীমা যদি ভঙ্গ করেন, যে টাইমের বলা হয়েছে, টাইম টু টাইম যদি আপনি প্রতিবেদন না দেন, টাইম টু টাইম যদি আপনি কোর্টকে না জানান, তাহলে আপনি কি বলতে, ওই যে অদক্ষতা অসদাচরণ গণ্য হবে, আপনার বার্ষিক গোপনীয় এসিআর লেখা হবে, চাকরির বিধি মেলানোর ব্যবস্থা নেবে। এখানে লেখা আছে খুব সুন্দর করে, যে সময়সীমা এখানে পয়েন্ট আগে লেখা আছে, এগুলো একটু করলেই পারবেন। সময়সীমা ভঙ্গ করলে কি হবে, তদন্ত কর্মকর্তা দায়ী হচ্ছে। আদালত যদি মনে করেন দেরির জন্য কর্মকর্তাই দায়ী, তাহলে কি করবে, প্রথম হচ্ছে অদক্ষতা অসদাচরণ, তারপরে বার্ষিক গোপনীয় এসিআর লিখবে, চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। আরেকটা হচ্ছে যেটা আপনারা পড়তেছিলেন পরীক্ষায়, যে প্রশ্নগুলো পড়তেছিলেন, যে কোনো আসামিকে সাক্ষী হিসেবে নেওয়ার ক্ষমতা, যে কোনো আসামিকে সাক্ষী হিসেবে নেওয়ার ক্ষমতা রয়েছে, যে এরকম তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাইব্যুনাল যদি মনে করেন যে আসামিকে সাক্ষী করা ন্যায় বিচার স্বার্থে যুক্তিযুক্ত, তাহলে আসামিকে সাক্ষী হিসেবে কর্ণকার নিতে দিতে পারে। এটা হচ্ছে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর কোর্ট যদি মনে করে। আর এটা হচ্ছে তদন্ত গাফিলতি বা আসামিকে বাঁচানোর চেষ্টা, এটা যদি মনে হয়, এই ধারায় মোটামুটি আপনার বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেবে। এই ধারা যখন আপনি করবেন, তখন মনে হবে যে তদন্ত কতটা কষ্ট এবং কতটা খুব মানে ওইভাবে সতর্ক হয়ে তদন্ত করতে হয়। এত কষ্ট করার পর যদি লাস্টে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, প্রত্যেক জায়গায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা, মানে আপনি যাতে ত্রুটি না করতে পারেন। যদি স্বাক্ষর করেন, সে আদালতের মনে হয় যে ইচ্ছাকৃত ভাবে ঊর্ধ্বতন করে কোম্পানির নির্দেশে, এটা হচ্ছে আদালতে যখন মনে করবে, যখন তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবে, যে দেখবে যে তদন্ত গাফিলতি বা আসামি বাঁচানোর চেষ্টা করছে আয়ু, তাহলে কি করবে, যথাযথভাবে সে প্রমাণ সংগ্রহ করে নাই, এটা একটা বিষয়। তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ সাক্ষী পরীক্ষা করে নাই, এই যে সাক্ষীগুলো নিচ্ছে 161 গুলা নিচ্ছে, এটা ভালো করে পরীক্ষা করে নাই, এটা একটা। কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য সাক্ষী বানিয়েছেন, এই অনেক সময় যায়, এটা অনেক সময় দেখা যায়। তবে এটা একটা অদক্ষতা অসদাচরণ হিসেবে গণ্য হবে, এটা কিন্তু সাথে বলছে। আবার আগেও কিন্তু আমরা পাইলাম যে 5 ধারার সময়সীমা শর্ত তদন্ত দায় কি রয়েছে, আবার এখানে সাথেও কি আমরা পাইলাম। তাহলে আদালত কি করবে, নিয়ন্ত্রণ স্যার, করতে হবে, কি করবে, দাঁড়ান আসতেছি ওই আসতেছি, আদালত নিয়ন্ত্রণ এই করতে। সিরিয়ালটা মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা আসতেছি, আমি পরে ঠিক করে দিচ্ছি, তো আসি। তারপর হচ্ছে আচ্ছা, আদালত হ্যাঁ। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নির্দেশ দিতে পারবে, এটা কোর্ট দিবে, এসপিরে বলে দিবে যে এটা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আর নতুন তদন্তকারী অন্যতম নিয়োগের নির্দেশ, সেটা 8-এ। আচ্ছা একটু দেখতেছি। আর হচ্ছে 9 হচ্ছে দর্শন মামলা 9 তদন্ত চলাকালে বদলি নিষিদ্ধ, যেটা এই যে পড়তেছিলেন আপনারা, যে সেকশনটা আমরা পড়তেছিলাম যে তার বদলি হয়ে গেছে, এখন এটা আদালত গোচরে আসছে, এটা নিষেধ করা আছে। এখন তার বদলি দেওয়া যাবে না, তদন্ত কর্মকর্তাকে প্রশাসনিকভাবে বদলি করা যাবে না, এই 9-এতে বলা রয়েছে, সরি, যেটা হচ্ছে 18-9। আচ্ছা এখন আসেন তো, কোনটা ভুল হয়েছে, রাজু? ওইটা স্যার, ওই যে মূল বইয়ে যত সম্ভব স্যার রাজসাক্ষী 7-এ দেওয়া আছে, এখানে মনে হয় 6-এ দেখলাম স্যার। আচ্ছা ঠিক আছে, রাজশাহীকে সাক্ষী করার প্রয়োজন আছে, তো আমরা আমরা আসি ওই এখান থেকে। সিরিয়ালটা ঠিক করে দিলে হবে স্যার। আচ্ছা ঠিক ঠিক করে আছে, সব ঠিক আছে, সিরিয়াল ঠিক করে দিলে হবে। সিরিয়ালটা না, 1 2 3 4 5 6 7, ও এখানে এটা ঢুকবে আর কি, তাহলে তো 10টা হয়ে যাচ্ছে, তাই না, 10টা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওইটা কোনটা জানি ডবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে আসি আমরা, মনোযোগ দেন। দেখা যায় লেখাটা একটু বড় করে দেবো, একটু মনোযোগ দেন। এটা পরীক্ষা, রিটার্নের পরীক্ষা, আর দুইটা অংশ। কনস্টেবল এসআই হলো প্রথম অংশ, আর এখান থেকে ছোট ছোট প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন আছে, একটু সবাই একটু বই থাকলে একটু নিতে পারেন। প্রথম অংশ দেখেন, 18 অপরাধ তদন্ত, মনোযোগ দেন, মনোযোগ দেন সবাই, একটু ছোট করে নেন। আর এটার জন্য আরো একটু শর্ট করে দিচ্ছিলাম মনে হয়, লাস্টের দিকে থাকার কথা। ও, এই যে সঙ্গে মনে রাখা, তদন্তের সময়সীমা 15-30-15।
যে হাতে না ধরা হলে 15, হাতে না ধরা হলে 30, আর সময় বৃদ্ধি যদি অনুমোদন থাকে 15। আচ্ছা, এটা আমরা উপর থেকে আসে তখন এই পয়েন্টটা আমাদের মুখস্থ হয়ে যাবে। দেখেন, মনোযোগ দেন, এটা আজকে এই পর্যন্ত পড়াবো কারণ বেশি আলোচনা করলে পারবেন না। 18টা দেখেন, যে প্রথম বিষয়টা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে এ আইনে যাই থাকুক না কেন এখানে একটু খেয়াল করেন। 18-1 এখানে পয়েন্ট হচ্ছে ক, খ। আবার এখানে 2 আছে, মনোযোগ দিন, এই 2 দিয়ে আপনার প্রথম তদন্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য রয়েছে একটু, যে আপনি কি কি করবেন। প্রথম হচ্ছে 18-1, ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর জায়গা থাকুক না কেন এ আইনের অধীন কোনো অপরাধ তদন্ত। জাস্ট আপনার এই কথা লেখা দরকার নাই, এই কথা পরীক্ষা হলে আপনার লেখা দরকার নেই। আপনি লিখবেন 18-1 ক, এই ডাইরেক্ট লিখবেন। কথায় লিখবেন যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হলে, এখানে লিখবেন যে হাতে নাতে দিতে হয়। এত ভাষা এত লেখা দরকার নেই, কারণ যত শর্ট করা যায় পরীক্ষা হলে এতটা বড় লিখতে গেলে সময় পাবেন না। যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক দিতে হয় পুলিশের সোপর্দ করলে, মানে আপনি ধরলেন অথবা অন্য কোনো মাধ্যমে যদি সেটা কেউ ধরে দেয় হাতে নাতে, দিতে হওয়ার তারিখ হইতে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। এটার প্রথম কথা। 18-1 হচ্ছে 15 কার্য দিবস, মনে রাখেন। 18-1 হচ্ছে 15, 18-1 এর ক আর কি, 18-1 না 18 ক। আচ্ছা, 18 খতে দেখেন, 18-1 খতে অভিযোগ ব্যক্তি যদি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে দিত না হলে তার অপরাধ সংঘটনের সংযুক্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি অথবা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হইতে ক্ষমতাগত অন্য কোনো ট্রাইব্যুনাল নিকট হইতে তদন্তের আদেশ প্রাপ্ত তারিখ হইতে 30 কার্য দিবস। খতে হচ্ছে 30 কার্য, ডাইরেক্ট বলবেন যে অপরাধ সংঘটন যদি হাতে নাতে দিতে না হলে ডাইরেক্ট হচ্ছে 30 কার্য দিবস হবে এটা। এর 41 মিনিট দেখেন। তাহলে প্রথম হচ্ছে 15, দ্বিতীয়ত খতে হচ্ছে কি 30। মনোযোগ দেন, বোরিং আসতে পারে এটা। এখন মনোযোগ দেন, মানে যদি মনে 60 করেন, বলছে, 60। যদি মনে হয় ক এবং খ, যে এই তদন্ত আগে ষাট ছিল, এখন 30। শোনা যাচ্ছে না, কেউ কিছু বললেন? বললাম স্যার, ওই আপু বললো যে 60 কার্য দিবস, আগে ছিল 60, এখন 30 কার্য দিবস। এখন হচ্ছে এটা তো সংশোধিত, সংশোধিত, আগেরটা পড়াই দিছি না তো। হুম। ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 60 নাই, এখন আচ্ছা 30। হ্যাঁ হ্যাঁ, এটা 60 ছিল, এই জন্য একটু আপনাদের কনফিউশন। আচ্ছা, অভিযুক্ত ব্যক্তি অপরাধ হাতে নাতে দিতে ছেড়ে গেল না, যে আমরা একের দুয়ে বলছে যে একের যদি আমরা কোনোভাবে তদন্ত করা সমাপ্ত সম্ভব না হয় তাহলে কি করবে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত মেয়াদ শেষ করবে, কেস ডায়েরি সহ বিলম্বের কারণ সংবিলিত লিখিত, আগে এই কথাগুলো ছিল না, ট্রাইব্যুনাল ক্ষেত্র মতো ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেটের সন্তুষ্ট হলে তদন্ত কর্মকর্তা পরবর্তী 15 কার্য দিবস মধ্যে তদন্ত সম্পন্ন করিবেন। তবে শর্ত আছে। শর্তটা কি, ওই যে ডিএনএ যে শর্তটা, শর্ত হচ্ছে যেসব মামলায় তদন্ত ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক সেসব মামলা তদন্ত মেয়াদ ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট হ্যাঁ। ন্যূনতম প্রয়োজনীয় শর্ত বর্ধিত করতে পারে। এটা একটা আবেদন দেওয়ার সাথে সাথে উনি টাইম বাড়াই দিবে, কোনো কথা নাই। তাহলে কি করবে, আমরা কি দেখলাম, যেটাকে সর্বশেষ দেখলাম, যেটা হচ্ছে এখান থেকে যেটা পড়তেছিলাম, মনে রাখার জন্য যেটা দেখতেছিলাম এখানে কই, যে হচ্ছে হাতে নাতে হচ্ছে 15, আর হাতে নাতে না হচ্ছে কি কত, 30। 30। আর সময় অনুমোদন যদি থাকে, যদি ডিএনএ সতর্ক পরীক্ষা থাকে 2 এ যেটা বলছে যেটা 15। এইটা হচ্ছে মনে রাখবেন, এইটুকু পরীক্ষায় আসে আপনাদের, এইটুকু পরীক্ষা আসে। এখন যদি সরাসরি প্রশ্ন এভাবে করে যে অপরাধ তদন্তের বিধানগুলো কি, তাহলে কিন্তু একটা 10টা পয়েন্ট ছোট ছোট করে লিখে আসতে হবে। এটা যদি মার্ক থাকে বেশি, মার্ক যদি বড় প্রশ্ন থাকে, এএসআই যারা পরীক্ষা দেবেন তাদের জন্য, এএসআই থেকে সাব ইন্সপেক্টর, এটা ওনাদের জন্য। আর আপনাদের জন্য শুধু এইটুকু মুখস্থ করেন আপাতত। আর এখানে যে ছোট ছোট খণ্ডগুলো বিষয়গুলো রয়েছে, যে যে সাদার কথাগুলো, এগুলো একটু আমরা যাই। তাহলে একজন বলেন, জুল্লু ভাই বলেন, 18-1 ক, খ, 1 এবং 2 এর একটু বর্ণনা করেন। স্যার 18-1 ক বলতেছে, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি পুলিশ কর্তৃক হাতে নাতে দিতে হয় অপরাধ সংগঠনকালে, সেই ক্ষেত্রে স্যার 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। এবং যদি অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে দিতে না হয় সেই ক্ষেত্রে, বা অন্য কোনো ভাবে যদি পুলিশের কাছে সোপর্দ করে, সেই ক্ষেত্রে স্যার 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। এবং এই তদন্ত সম্পূর্ণ 30 কার্য দিবসের ভিতরে যদি তদন্ত সম্পূর্ণ না করতে পারে, সেই ক্ষেত্রে আদালতে স্যার ওই যে তদন্তর সময়সীমা বৃদ্ধির জন্য টাইম পিরিয়ড দিতে হবে। এবং কি কারণে, মানে এখানে শর্ত আছে যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট যদি প্রাপ্তি না হয় সেই ক্ষেত্রে স্যার ট্রাইব্যুনাল এটা অনুমোদন দিবে স্যার। আচ্ছা, আরেকটু অ্যাড করে দিই আপনার সাথে, একটু বলে দিই। একে যেরকম তো অপরাধ তদন্তের কথা বলছে, ক এবং খ বলছে, মনোযোগ দেন, সবার উদ্দেশ্যে বলছি। 18-1 বলছে যে তদন্তের আচ্ছা প্রক্রিয়াটা দুইটা ওয়ে, দুইটা, একটা ক এবং খ। এবং 2 যা বলছে প্রক্রিয়াটা হচ্ছে যদি ক এবং খ, অর্থাৎ একে যদি সম্পূর্ণ না হয়, 2 বলছে আপনাদের এই ভাষাটা এভাবে লিখবেন যে একে যদি সম্পূর্ণ না হয় বা তদন্ত কার্য সমাপ্ত না হয়
তাহলে তদন্তকারী কর্মকর্তা কি করবে? তদন্তের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কেস ডায়েরি কেস ডায়েরিতে কি করবে? বিলম্বের কারণ সম্বলিত একটা লিখিত প্রতিবেদন কোথায় প্রেরণ করবে? ট্রাইব্যুনালে করবে বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে তদন্তকারী কর্মকর্তা কি করে? আরো 15 দিন কার্য সম্পন্ন করবেন। যদি ম্যাজিস্ট্রেট যদি এই হয়, স্যাটিসফ্যাকশন হয়, তাহলে আরো 15 দিন বাড়াই দিতে পারে দুই। তবে শর্ত আছে, যেসব মামলা তদন্ত ট্রাইব্যুনাল বা ক্ষেত্র ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেসব মামলা তদন্তের মেয়াদ বা ট্রাইব্যুনাল ন্যূনতম প্রয়োজনীয় সময় বর্ধিত করতে পারে। এটা আদালতের এখতিয়ার। শুধু ডিএনএ এর ক্ষেত্রটা আলাদা, যে আরো 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 যদি মনে করি 30 দিন দিবে, এটা আদালতের বিষয়। তবে আপনি এতটুকু মনে রাখেন যে প্রথম হচ্ছে 15, পরে হচ্ছে 30, পরে হচ্ছে কি 15। এটা মনে রাখবেন যে নারী শিশু, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ পুরোপুরি প্রথম যে স্যার তদন্ত 30, করে, 15, 30। না না, 15, 30, 15 15। 30 15। 15, 30, 30, 15। তার মানে কি দাঁড়াইলো? 60 60। 15, 15, 60। 30, 60। এটা মনে রাখবেন যে প্রথম হচ্ছে 60, ভাগ করে দিবেন 15, 30, 15, মাঝখানে 30, হ্যাঁ, প্রথম 15, শেষে 15, অর্থাৎ 18 এক, এটা মনে রাখছিল। 15, 30, মানে 15, প্রথম আর লাস্ট হলো 15, 15 স্যার, আর মাঝে 30। আর 30। আর প্রথম 15 হচ্ছে হাতে নাতে দিতে হলে, আর মাঝখানেটা হলে দিতে হতো না হলে, আর শেষেরটা হচ্ছে সেটা হচ্ছে আদালতে, এটা সময় আদালতে বৃদ্ধি। দিবে। সময় বৃদ্ধি করে আদালত দিবে। সময় বৃদ্ধি আদালত করে। আদালত সন্তুষ্ট হলে দিবে, যে আদালতের বিষয়। 2 নম্বর হচ্ছে আচ্ছা, আদালত দিবে। তাহলে বিষয়টা স্যার কি এরকম দাঁড়াইলো যে একের যে তদন্ত প্রক্রিয়া আছে, এই তদন্ত পদ্ধতি আছে, একের কতে যেটা আছে স্যার, পুলিশ কিংবা অন্য কোনো ব্যক্তির কর্তৃক যদি হাতে নাতে ধৃত হয় তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর ক্ষয়ে যেটা বলা আছে, যদি হাতে নাতে ধৃত না হয় সেক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। আর যদি স্যার এই যে একে উম, একের এক এক দুইয়ের এক দুই উপধারায় যদি যেটা বলা আছে যে যদি 15 কার্য দিবসের মধ্যে হাতে নাতে ধৃত ব্যক্তির ক্ষেত্রে না না যদি না 15 না কার্য না না দিবসের না না মধ্যে। না, একে যাবেন না আপনি, পূর্ণ একের কথাটা উপর বলবেন না। আসবে। একে বলবেন, দুইয়ে বলবেন যে যে একের বিধান অনুসারে, একে ক এবং খ দুইটাই বলতেছে যে 15 এবং 30-এর হুম। ভিতরে যে সম্পন্ন না করতে হয়, শুধু 15 বলে তো ভুল হয়ে যাবে। দুইয়ে বলতেছে 15 এবং 30 কার্যের মধ্যে শেষ না হলে, ওখানে তো ভাষাটা লেখে না, লেখছে একে উল্লিখিত যদি সময় সমাপ্ত করা না হয়, তার মানে হচ্ছে 45 দিনের মধ্যে সমাপ্ত না হলে আদালতে আপনি আবার এই দিবেন, টাইম পিরিয়ড দিবেন, আদালত আরো 15 দিন বাড়ায় দিবে, আরো বেশি হুম। দিতে পারে। ও মানে শর্ত তাহলে হচ্ছে ডিএনএ যেহেতু আছে, আরো টাইম পুরোটাই বেশি 15 দিতে স্যার। পারে। আচ্ছা। মানে স্যার ওই 45 শেষ হয়ে 15 চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আপনার টাইম পিরিয়ড দেওয়া লাগবে, কেস ডকেটে থাকা লাগবে। যদি টাইম না থাকে, এটা আপনার যদি বিভাগের ব্যবস্থা নেবে। এটা হলো যখন কোর্ট দেখবে, সিটি গুলো পরিচালনা করবে, ডকেটটা পরিচালনা করবে, এগুলো যে মামলা যখন যায় তখন ব্রিফটির বিষয় দেখে যেগুলো আপনার ত্রুটি বিচ্যুতি আছে। আমি তদন্ত করছি তো, সবসময় খেয়াল করতে হয় মাদক মামলা এবং নারী শিশু। মাদক মামলাটা তো এই 1 মাসের ভিতরেই এই চলে আসে, রিপোর্ট চলে আসে 15 দিনের ভিতরে। আর এই মামলাগুলো একটু টাইম পিরিয়ড বেশি দিতে হয়, কারণ হচ্ছে এগুলো যে ডিএনএ রিপোর্টের সময়টা লাগে আর কি। বুঝতে পারছেন স্যার সবাই? একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার বলেন। এখানে হাতে নাতে ধরা হলে 15 দিন, হাতে নাতে ধরা না হলে 30 দিন। হ্যাঁ কিন্তু স্যার এই যে 18 হচ্ছে দুইয়ে, 18 একে আছে ধরা হলে 15 দিন, হাতে নাতে ধরা না হলে 30 দিন, কিন্তু 18 দুইয়ে আপনার যে কারণটা দেখাচ্ছে ওটা কি ওই যে 18 একের ক খ, যে হ্যাঁ 15 দিন 30 দিন, হ্যাঁ ওটা হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে হ্যাঁ কারণ দশা উল্লেখ করে কি হচ্ছে আপনার, আর পরবর্তী 15 দিন দিবে? এটা রাইট। হাতে নাতে ধরলেও কি, হাতে নাতে না 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 ধরলেও না কি না, আপনার করে দুয়ে দিবে? বলছে ক এবং খ, খতে আপনি ব্যর্থ। ক তো পাইলেন না, খ তো পাইলেন না, তার মানে 45 দিন আপনি খাই ফেলছেন টাইম। আপনি 45 দিন শেষ। এখন আপনি কি করবেন? এটা শেষ হওয়ার না এক স্যার, সপ্তাহ না আগে বা স্যার, দুই না, তিন। এখানে একটু ভুল আছে স্যার। স্যার এখানে একটু ভুল স্যার আছে স্যার। একটুখানি স্যার বলি স্যার। এখানে হচ্ছে ওই যে স্যার এখানে আসামি তো ধৃত হাতে হলে নাতে স্যার যখন সেই ক্ষেত্রে ধরছে স্যার, স্যার 15 দিন, আসামি হ্যাঁ ধৃত হলে সেই ক্ষেত্রে 15 15 দিন। দিন পরে 15 দিন পাবে স্যার। আর যদি না হয় হ্যাঁ সেই ক্ষেত্রে 30 দিন পরে আবার 15 দিন পাবে স্যার। স্যার না, তো সেইটাই বললো। স্যার তো এটা তো বলছে, আপনি, সেটাই সেইটাই এটাই তো বলছে। বললো যে না না বলতেছি। না 15 দিনের। আমার কথা বোঝেন আগে। আমার কথা হচ্ছে আপনি তো টাইম 15 দিন পেলেনই। না না, আপনি যে 45 দিনের পরে আবার 15 দিনের কথা বলছেন, এটা কিন্তু 45 দিনের পরে 15 দিন হবে না স্যার। না 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 না, ওইটা না না। না, দুটো, এটা দুটা তো স্যার দুই রকম স্যার। ওরা বুঝতে দুইটা তো পারতেছে না দুই স্যার। রকম। আমি একটু সবাই চুপ থাকেন, একটু সবাই চুপ থাকেন, আমি বলতেছি, আমি বলি। এইটা বলেন। হচ্ছে স্যার যেটা বলছে যে কয়ে মানে একটা আসামিকে অলরেডি হচ্ছে হাতে নাতে ধরা হয়েছে, সেক্ষেত্রে আইনে কি বলা আছে, 15 দিনের মধ্যে তাকে হুম। আহ, তদন্ত কাজ শেষ করতে হবে।
এখন ধরেন ফেলছি। আসামিটাকে আমরা হাতে নাতে ধরে ফেলছি, এখন আমি 15 দিনের ওইটা করতে পারি নাই, সেই ক্ষেত্রে ওই যে আপনি আবার আদালতকে জানাইতে হবে, আদালত আবার অতিরিক্ত সময় দেবে, আবার দুইয়ে যেটা ক্ষয়ে যেটা বলা হয়েছে যে তাকে হাতে নাতে ধরতে পারি নাই, সেই ক্ষেত্রে আদালত আবার বলছে কি এ, মানে যে তাকে 30 কার্য দিবসের মধ্যে শেষ হবে। এখন আমি পারি নাই, যেহেতু হাতে এটাই নাতে ধরে নাই, তাকে আবার 30 কার্য দিবসের পরে আবার এটাই আবেদন করতে হবে। স্যার সেইটা বোঝানোর চেষ্টা করছে। ওইটাই হ্যাঁ, ওইটাই নাজমুল ভাঙ্গি বুঝতে চাচ্ছিল। ওইটাই ঠিকই, আপনি যেটা বলছেন হ্যাঁ ওইটাই এটাই নাজমুল ভাঙ্গি বুঝতে কথা, চাচ্ছিল। এটাই কথা, এটাই কারণ হচ্ছে যিনি তদন্তকারী কর্মকর্তা সে তো আসামি ধরে চালান তো পুরো দিয়ে দিছে, তার তো টার্গেট থাকবে আমার টাইম 15 দিন, হুম, এর ভিতর আমার শেষ করতে হবে তদন্ত। তো এখন দেখতেছে ডিএনএ আছে, রিপোর্ট টিপোর্ট আছে, আমি তো 15 দিন, আসামি চলে গেছে কোর্টে, বাট এখন আমি তো শেষ করতে পারবো না, কোর্টকে জানাইতে হবে যে এই যুক্তিসঙ্গত কারণ দিয়ে কেস ডায়েরি দিয়ে একটা ফরওয়ার্ডিং দিতে হবে যে মহান আদালত এই এই কারণে আমার বিলম্ব হচ্ছে। তখন কি করবো, তো ওই যে টাইম 15 দিন, 15 দিনের যে টাইমটা, ওই টাইম তো শেষ, এই টাইমে পরবর্তী আরো 15 দিন দিতে পারে, কারণ হচ্ছে ওই ডিএনএর কারণে। বুঝতে পারছো বিষয়টা? আর যদি হাতে নাতে দিত না হয় যে আমি আসামি অ্যারেস্ট করতে পারলাম না, তাও কিন্তু আপনাকে ওই টাইমের ভিতরে আপনাকে প্রেয়ার দিতে হবে। ঘুরে ফিরে ওইটাই। ক্ষেত্র বিশেষে ক্ষেত্র বিশেষে আমাকে টাইম বাড়ানোর জন্য প্রেয়ার আমাকে দিতেই হবে। এটাই আর মূলত সেটা হাতে নাতে। এটা হচ্ছে টাইম পেয়ার, এটাই অপরাধ তদন্তের ক্ষেত্রেই বলছে এই ধারাটা হচ্ছে টাইম পেয়ারের মামলা। বলে না টাইম পেয়ারের মামলা কোনগুলো, অনেক সময় দেখে প্রশ্ন করবে আপনাকে হুম। যে আপনার কোন কোন টাইম, আপনার কাছে কয়টা মামলা আছে টাইম পেয়ারের। অনেক সময় বলবে স্যার নারী শিশু একটা আছে, মাদকের একটা আছে, তারপরে যে সকল আছে আমরা যেগুলো পাবো আর কি, এই যে সাইবার সুরক্ষা আইন, এটাও কিন্তু টাইম পেয়ারের মামলা। ওখানে দিনের কথা বলা আছে না কার্য দিবসের কথা বলা আছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা এই আমরা এই ক্লাস ধা- শেষ এই করে না, আমরা এই দ্বারা এই শেষ করবো, 18 লিঙ্ক দিব। হ্যাঁ বলেন, এই তারপরে এইটুকু 18 এই এখন, এখনই এই এই বলবে, 18 এখন হচ্ছে ওই যে নাজমুলি বলো কি বুঝছেন আপনি। স্যার আমি বুঝতে পারছি যে প্রথমে আপনার একে বলছে হাতে নাতে যদি ধরা হয় তাহলে 15 কার্য দিবস, আর হাতে নাতে ধরা না হলে তিরিশ হাতে কার্য নাতে দিবস দিরা দুইটা এখন বিষয় হাতে আছে, নাতে কি যখন বুঝেন? ওই দাঁড়ান দাঁড়ান, হাতে নিতে যে হ্যাঁ, প্রথম কে ধরবে যেহেতু আসামি স্যার, করেন। হুম। স্যার এখানে যদি পুলিশ যদি হাতে নাতে ধরা, পুলিশ ধরছে আসামি, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে হাতে নাতে ধরছে, পুলিশ হোক পাবলিক হোক, যেভাবে হোক আপনার ধরছে, ধরলে তখন হয়তো 15 কার্য দিবস আছে আপনার মধ্যে সম্পন্ন করতে হবে। যদি সম্পন্ন করতে না পারে তখন আপনার হচ্ছে ওই যে 15 দিন আপনার অতিরিক্ত আদালতের কাছ থেকে কারণ দর্শা, কি কারণে কেন হয়নি তার হচ্ছে উল্লেখ করে, তখন হচ্ছে আদালত আরো 15 দিন বাড়ায় দিবে। আর এবার হচ্ছে 18 হচ্ছে এই হচ্ছে আপনার যদি হাতে নাতে ধরা না হয়, যখন হাতে নাতে ধরলো না তখন 30 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ আচ্ছা করতে হবে। আপনাকে একটা প্রশ্ন করি 30 কার্য দিবসের মধ্যে আপনার জন্য সম্পন্ন প্রশ্ন। করতে না পারলে তখন কি আবার। আচ্ছা বুঝতে পারছি, আপনি এই হ্যাঁ, প্রশ্ন উত্তর দিলে আমি জি বুঝবো যে স্যার। আপনি মনে করেন যে সে আহ 7 ধারার অপহরণ মামলা, অপহরণ মামলার ক্ষেত্রে যে আপনি তদন্ত পেলেন 7 ধারার একটা মামলা হয়েছে, এখন আপনি আসামি, আসামি অ্যারেস্ট না, আপনার কি কার্যক্রম হবে বলেন, কেউ কথা বলবেন না 7 ধারার। তো তখন স্যার আছে ওই যে আপনার এই খতে চলে আসবে, 18 খতে চলে আসবে, 30 কার্য দিবসের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে আপনার আপনার মামলা আপনার এই যে মাথায় ধরছে, আর কিন্তু আপনার তিরিশ যে কার্য অপহরণ মামলা যেহেতু 7 ধারা, তাহলে 7-এর সাথে মনে রাখতে হবে ট্রান ইন্টু 9-এর 1 সবসময় খেলবেন। যখন 7 ধারা আসবে সে তারা নিয়ে পালায় আছে 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেছে আপনার মামলা নিয়ে হ্যাঁ, ঘুরতেছে, তখন কিন্তু 9-এর 1-এর এটা তো 6 মাস পরে বা 3 মাস 4 মাস পরে আপনার র্যাব দিয়ে আপনি মামলাটা ধরছেন, এখন কি করবেন বলেন? কেউ কথা বলবেন না, একটা তো পাইছি তো খ। স্যার এখানে তো সে ধর্ষণ মামলা, আপনি বলছেন হ্যাঁ। ধর্ষণ মামলা, হুম তখন হুম। স্যার এখানে না না ওই না যে না, ডিএনএ এর দর্শনীয় কথা যাচ্ছে, আপনি বলছেন, সাথে আর থাকেন, সাথে থেকে উত্তর দেন। অপহরণ অপহরণ হ্যাঁ। স্যার এখানে অপহরণ, স্যার এখানে হচ্ছে ওই যে আপনার 30 কার্য দিবসের মধ্যে তো আমার কমপ্লিট করতে হবে, যদি আমি না পারি তখন স্যার হচ্ছে আপনার 15 দিন হচ্ছে আবার বাড়ায় দিবে আদালতের কাছে কারণ দর্শা দিতে, যে কেন পারলাম না কি জন্য, তখন আবার আপনার 15 দিন দিবে। ভাই আপনি তো আসামি অ্যারেস্ট করতে পারলেন না, আপনি তো আশা আপনি কারণ আপনি তো এমনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনি যে দিত না হলে আপনি টাইম 30 দিনের মধ্যে সরাসরি পাঠাই দিবেন, কিন্তু একদিন আগে আসামি ধরছেন, একদিন সাথে সাথে টাইমও শেষ, আসামিও আপনি কি করবেন, এই সাথে সাথে টাইম বের দিতে হবে, আসামি ধৃত হয়েছে এবং ডিএনএর আবেদন করতে হবে, তখন কি করতে হবে, টাইম কিন্তু এখন আপনার আদালত বাড়াই দিবে, তখন কিন্তু যুক্তি ওই যে 2, বি- তখন কিন্তু 2 চলে আসবে যে আদালত মনে করবে সেটাই হ্যাঁ তো। যুক্তিসঙ্গত কারণ আছে, আমি এখন তার টাইম দিই, বাড়াই দিই। বুঝতে পারছেন বিষয়টা? বর্ধিত এটাই সময় হচ্ছে দিতে বিষয় পারে। বুঝছেন। আচ্ছা আরেকটা লিঙ্ক দেই, সবাই আসেন নাকি কারো সমস্যা? না স্যার, না দেন স্যার। আরেকটা দেন।
আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ এই 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 আইন, স্যার স্যার আমি বলি, এই আইনে আমাদের যথেষ্ট পরিমাণে বোঝার ম্যাটেরিয়ালস আছে। একদিনে অত পড়াইলে মাথার মধ্যে ঢুকবে না মনে হয় আচ্ছা কারো। ঠিক আছে, তাহলে শেষ করে দিব, তাহলে শেষ করে এই দিব। আইন যথেষ্ট পরিমাণে পেজ আছে, এই ধারা 18 ধারায় আমি পুরোটাই পড়ছি।